কয়েক বছর পর মায়া তার স্বামী আকাশ ও মেয়ে চন্দ্রাবতীর সাথে সুখে শান্তিতে রাজমহলে সংসার করছিল। রানীও তাদের সাথে আরামে দিন কাটাচ্ছিল। রানী একদিন তার পুত্র এবং পুত্রবধূকে ডেকে বলে, শোনো মায়া, কত বছর তো হয়ে গেল আমাদের নাতনি হয়েছে। আমি কি নাতির মুখে দাদি ডাক শুনবো না? এখন তো ঘর আলো করে আমার নাতিকে দেখার দিন, দুজনের সাথে খেলার দিন। জি অবশ্যই, আমরা খুব তাড়াতাড়ি আপনাকে সুখবর দেব। মা, আমরা নিজেরাও চাইছি এখন যেন আমাদের একটা ছোট্ট রাজকুমারের জন্ম হয়। তাহলে তো ভালোই হয়। অনেক দিন হয়ে গেছে আমাদের ওপর দিয়ে এত কিছু, এত ঝামেলা ঝড় গিয়েছে। এখন সবকিছুই ঠিক হয়েছে। শান্তিতে নাতিপুতির সাথে খেলা করে মরতে পারলে ভালো লাগবে। আহা মা, কি বলছেন এসব? এভাবে বলবেন না। কিছুক্ষণ পর গ্রাম থেকে মায়ার বাবা মাও সেখানে চলে আসে। আরে মায়া, মা আমার আজকে তোরে দেখবার জন্য অনেক মনটা পুরাইতাছিল। এই জন্য আজকে আর দেরি না কইরা সকাল সকাল চলে আসলাম। ভালো আছস তো মা? রাজকুমার, আপনি ভালো আছেন? খুব ভালো করেছো মা, তোমরা চলে এসেছো। আমারও খুব ইচ্ছে করছিল তোমাকে আর বাবাকে দেখতে, আর আমরা তো ভালোই আছি। যাক, ভালো কথা। তা রানী সাহেবা, আপনি ভালো আছেন তো? কিছু না বইলাই চলে আসলাম। অবশ্যই, আসুন আসুন, আপনারা এসে ভালোই করেছেন। আমি মায়াপরী আর ছেলের সাথে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ করছিলাম। আপনারাই বলুন, এখন তো সময় হয়ে গেছে নাতির মুখ দেখার। আপনাদের ইচ্ছা হয় না বুঝি? নাতনি ভালোই বড় হয়েছে। কি যে কইতাছেন রানী সাহেবা, আমার আবার ইচ্ছা হয় না? অবশ্যই হইব। মায়ার যদি ছেলে হয় তাইলে আমার যে কি ভালো লাগবো। বয়স হয়ে গেছে, বলেন কোন দিন মইরা যাই, তার আগে নাতি নাতনির সাথে খেলমু। এটাই তো বুড়া বয়সের শখ থাকে, তাই না? একদম ঠিক কথা বলেছেন। এভাবেই হাসি খুশি ভাবে তাদের দিন চলছিল। অন্যদিকে বিক্রমপুর রাজ্যের রাজা বিক্রম এবং রানী পরী একসাথে থাকতে শুরু করে। তবে রানী পরী সময় পেলে তার পরী রাজ্যে যেত এবং সেখানের সবকিছু দেখাশোনা করে আসতো। রানী পরী, কতদিন তো হয়ে গেল আমরা বিষ্ণুপুর রাজ্যে মায়ার সাথে দেখা করতে যাচ্ছি না। কি জানে আমাদের মায়া কেমন আছে, আর রাজকুমার আকাশই বা কেমন আছে? দেখা করতে যাওয়া কি উচিত না? তুমি কি বলো? আমারও সেটাই মনে হচ্ছিল। ঠিক আছে, তাহলে আমরা দুদিন বাদে পূর্ণিমায় মায়াপুরী এবং রাজকুমার আকাশের সাথে দেখা করতে তাদের রাজ্যে যাব। রাজা বিক্রম এরপর কিছুটা উদাস হয়ে পড়েন। রানী পরী সেটা দেখে তাকে জিজ্ঞেস করে, কি হলো রাজা বিক্রম, তুমি হঠাৎ করে এমন উদাস হলে কেন? আসলে আমার মাঝে মাঝে আমার নিজের মেয়ে কণিকার কথাও খুব মনে পড়ে। আমি জানি মায়াও আমাদের নিজেদের মেয়ে, তবে কণিকা কেন এমন করলো? আমি ছোটবেলা থেকে কণিকাকে কত আদর যত্ন করে মানুষ করেছি। এখন খুবই মনে পড়ে তার কথা। খুব কঠিন ভাবে দিন কাটাচ্ছে সে বন্দী হয়ে। আমার মনে হয় কি তোমার তাদেরকে দ্বিতীয় একটা সুযোগ দিয়ে দেখা উচিত। তারা ভুল কাজ করেছে। এত বছরে হয়তো তাদের চিন্তা ভাবনার উপর পরিবর্তন হয়েছে। তুমিও তাই বলছো? আমারও খুব ইচ্ছে হচ্ছে। ঠিক আছে, আমি তাহলে এখন যাই। এখনই গিয়ে আমি আমার কণিকা মেয়ের সাথে দেখা করে আসি। তবে আমি রানী বিথিকাকে কোনোভাবে মাফ করতে পারবো না। সেই একমাত্র দায়ী আমার মেয়েকে এমন ভাবে তৈরি করার জন্য। তোমার যা ভালো মনে হয় তুমি করো। এখন তাহলে আমি ঘুমোতে চললাম। সেদিন রাতে রাজা বিক্রম কয়েক বছর পর জেলখানায় যায়। সেই কালো কুঠুরিতে বন্দী ছিল তার একমাত্র রাজকন্যা কণিকা আর তার স্ত্রী রানী বিথিকা। রানী বিথিকা আর কণিকা তাকে দেখে খুব খুশি হয়। তুমি এসেছো, আমি জানতাম তুমি ঠিকই আসবে। আমাদেরকে ছেড়ে তুমি থাকতেই পারবে না। আমরা ভুল করেছি, আমাদের ক্ষমা করে দাও। আমি তোমার সাথে কথা বলতে আসিনি। আমি এসেছি আমার রাজকন্যা কণিকার সাথে কথা বলতে। মা, তুমি কেমন আছো? অনেক বছর পর তোমার সাথে দেখা করলাম। অনেকটা শুকিয়ে গেছো তুমি। আমি সুখী তো আর নেই। শুকাবো নাই তো কি করব? তুমি আমাকে কুঠুরিতে বন্দি করে রেখেছো। ঠিক মতো খাবারটা পর্যন্ত পাই না। কি এমন করেছি? হ্যাঁ, ছোট্ট একটা ভুলই তো করেছি। তোমার সেই দ্বিতীয় কন্যাকে আমার একদমই সহ্য হয় না, আর এজন্য তুমি আমাকে এত বড় শাস্তি দিলে। আমার থেকে বেশি আপন তোমার সেই মেয়ে হয়ে গেল।
এভাবে কথা বলো না। তুমি আর তোমার মা আমাকে বাধ্য করেছো তোমাদের এমন শাস্তি দিতে। আমি অনেকবার তোমাদের অনেক রকমের ভুল দেখেও না দেখার ভান করেছি, কিন্তু তুমি তো একজন মানুষের জীবন নিতে চেয়েছো। সে তো আর কেউ না, তোমারই আপন বোন। আমি তো বলেছি যতই যাই হোক তুমি মানুষ হয়ে আরেকজন মানুষকে কি করে খুন করার কথা চিন্তা করতে পারো। আর আমার রাজ্যে এসব অপরাধের শাস্তি সকল অপরাধীকেই পেতে হয়, সে হোক আমার মেয়ে নতবা আমার স্ত্রী। সবাইকে তার ফল ভোগ করতে হবে। রাজা বিক্রমের এমন কথা শুনে রানী বিথিকা বুঝতে পারে সে তাদেরকে কোনোভাবেই এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাবে না যদি তারা এভাবেই কথা বলতে থাকে। এরপর রানী বিথিকা মনে মনে চিন্তা করে, আমার মন বলছে রাজা বিক্রমের আমাদেরকে খুবই মনে পড়ছে, কিন্তু সে কখনোই আমাদেরকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যেতে পারবে না। আমি তো শুনেছি সেই ডাইনি পরীটা এখানেই থাকছে। আমাকে অন্য কোনো একটা ব্যবস্থা করতেই হবে। রানী বিথিকা এরপর রাজা বিক্রমকে বলেন, শোনো, আমার কথা না হয় বাদই দাও। আমি দায়ী ছিলাম রাজকন্যাকে এমন খারাপ শিক্ষা দীক্ষা দিয়ে বড় করেছি। ওর কোনো দোষ নেই, তুমি ওকে ছেড়ে দাও। ও যদি ভালো মানুষের সাথে থাকতে পারে তাতেই আমি খুশি। আমাকে কারাগারে বন্দি রাখো, কিন্তু ও তোমার নিজের মেয়ে। নিজের মেয়েকে আরেকটা সুযোগ দেবে না? আমাকে না হয় তুমি কুঠুরিতেই সারা জীবনের মতো বন্দি করে রাখো, আমি কিছুই বলবো না গো। রানী বিথিকা এভাবেই কান্না করতে থাকে। রাজা বিক্রম চিন্তায় পড়ে যায়। এভাবে কান্না করো না, ঠিক আছে, আমি দেখছি বিষয়টা কি করা যায়। রাজকন্যা, তোমার ব্যবহার যদি ভালো হয় তাহলে আমি তোমাকে এখানে ছাড়িয়ে রাজপ্রাসাদে নিয়ে রাখবো। তবে রানী বিথিকা, আমি তোমাকে কখনোই ক্ষমা করব না। এই বলে বিক্রম সেখান থেকে চলে যায়। রানী বিথিকা আর রাজকন্যা কণিকা এরপর কথা বলতে থাকে। এবার শুধু কয়েকদিনের পালা, দেখবে আমাদের মুক্তির সময় এসে গেছে। না না, আমাদের না, শুধু তোমাকে এখান থেকে তোমার বাবা ছাড়িয়ে নিয়ে যাবে। রাজা বিক্রম তোমাকে অনেক ভালোবাসে। সে তোমাকে এত বছর বন্দি রেখেছে, তার জন্য নিশ্চয়ই তার মন খারাপ। কিন্তু তোমাকে কেন ছাড়বে না মা? আমি তো তোমাকে ছাড়া একা একা ওই ডাইনি পরি আর বাকিদের সাথে থাকতে পারবো না। দরকার নেই তাহলে আমার মুক্তির। তুমি কি পাগল হয়েছো? আগে তুমি এখান থেকে মুক্ত হও, এরপর তুমি আমার বাবার রাজ্যে যাবে, যেখানে আমার বাবা মায়ের বসবাস। সেখানে আমার মা আছে, সে অনেক বড় জাদুকর। তার জাদুর সাহায্যে এরপর আমরা আমাদের প্রত্যেকটা প্রতিশোধের বদলা নেব। বাহ, তাহলে তো ভালোই হবে। রানী বিথিকা আর কণিকা এরপর হাসতে থাকে। রানী বিথিকা তার মাথায় দুর্দান্ত পরিকল্পনা করতে থাকে কিভাবে সে তার অপমানের প্রতিশোধ নেবে। অন্যদিকে রাজা আকাশের রাজ্যে বন্দী ছিল মন্ত্রী, তার স্ত্রী তন্ত্রমাতা আর তাদের মেয়ে কুসুম। তারা দিন গুনছিল কবে পালাতে পারবে এই জেল থেকে, কিন্তু এত সহজ ছিল না। জেলে অনেক সিপাহী পাহারা ছিল। মন্ত্রী তন্ত্রমাতাকে বলতে লাগলো, এত বছর হয়ে গেল, তুমি এখনো তোমার জাদু ব্যবহার করে কোনো উপায়ও বের করতে পারলে না এই জেলখানা থেকে বের হওয়ার। আর কতদিন আমাদের এখানে বন্দি থাকতে হবে? আর তোমাকে তো আমি রাজা বানিয়ে দিয়েছিলাম, এরপর তুমি নিজের রাজত্ব নিজের কাছেও রাখতে পারলে না। সেটার মধ্যে আমাকে টানছো কেন? তুমি নিজেও তো অকেজো কাজ করেছো। এই জন্যই আমাদের সবাইকে এখানে এখন পস্তাতে হচ্ছে। এভাবেই তন্ত্রমাতা আর তার স্বামী মন্ত্রী কিছু ছোট ছোট কথা নিয়ে নিজেদের মধ্যে দোষারোপ করতে থাকে। কুসুম এসব দেখে বিরক্ত হয়ে যায়। সে তাদেরকে থামিয়ে বলে, হয়েছে, অনেক হয়েছে। এসব ছোট ছোট জিনিস নিয়ে আমরা নিজেদের মধ্যে তর্ক করলে হবে না। যেভাবেই হোক আমাদের এখান থেকে বের হতে হবে। সিপাহীরা তো আমাদের কথা শুনছেই না। তারা কখনোই আমাদের কথা শুনবে না। যখন রাজা ছিলাম তখন আলাদা কথা ছিল, এখন তো দোষী মন্ত্রী। আমার উচিত ছিল কয়েকটা সিপাহী নিজের জন্য কিনে রাখা। কেন যে এমনটা করতে পারলাম না? আমি সিপাহীদের জাদু করে এখানে বশ করতে পারবো, কিন্তু তুমি তাদেরকে দিয়ে কাজ কি করে করাবে? তোমার কাছে কোনো সোনাদানা পয়সা আছে? পয়সা ছাড়া তো কোনো সিপাহী কাজ করতে চাইবে না। আরে মা, তুমি যদি কোনো সিপাহীকে নিজের বশে করতে পারো তাহলে সোনা দানা পয়সার কেন প্রয়োজন হবে? আমি কিছু সময়ের জন্য কোনো সিপাহীকে বশ করতে পারবো, কিন্তু বেশি সময়ের জন্য না। আর আমাদের এই জেলখানা থেকে পালাতে হলেও অনেকটা সময়ের প্রয়োজন। আগে জেলখানা থেকে পালাতে হবে, তারপর রাজপ্রাসাদের উপরে যেতে হবে, আবার সেখানে থেকেও তো রাজ্য ছেড়ে পালাতে হবে। এটা অত সহজ হবে না।
আরে বাদ দাও তো কুসুম, তোমার মা আসলেই কিছু করতে পারবে না, আমাদের এখানেই পচে পচে মরতে হবে। তো বন্ধুরা, এরপর কি হতে চলেছে? মায়া আর আকাশের জীবনে কি আবারও এত বছর পর নতুন করে শুরু হতে যাচ্ছে কোনো ষড়যন্ত্র, নাকি তারা সব ষড়যন্ত্র রুখে নিজেদের সংসার জীবন ভালো করে সুখে শান্তিতে কাটাতে পারবে? জানতে হলে দেখুন আমাদের মায়াকন্যার পরের পর্ব।